24-এ আমি ছিলাম, 24-এ অবশ্যই আপনাদের সাথেই ছিলাম, আপনারা ভালো বলতে পারবেন। আন্দোলন তো ওরা সামনের কাতারে ছিল, ওরা আমাদের সন্তান, আমরা কিন্তু হারিয়ে যাইনি, আমরাও ছিলাম। আমি 90-এর শেষেও ছিলাম, 90-এ আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। আমি শেখ হাসিনার 15.5 বছর অত্যাচার নিজে উপস্থিত থেকে দেখেছি। আমরা অনেক রকম টর্চারের মুখোমুখি হয়েছি, টর্চারগুলো দেখেছি। গুমের সন্তানরা এই গালি যদি দিতে হয়, যে সন্তানটা তার বাবাকে কখনো দেখেনি তারই কিন্তু দেওয়ার কথা বা শেখার কথা। আমরা এমন একটা জায়গায় এসে উপনীত হয়েছি, আমরা জেনজি কি, আমি আমার কাছে আমি সংজ্ঞা জানতে চেয়েছিলাম অনেকবার, অনেকজনকে। এটা যদি জেনজি হয়, যারা এই যে এখন স্লোগান দিচ্ছে তো তারাই, তাদেরই প্রতিনিধিরা। তো আমি যে কথাটা শরীফ সাহেব বললেন, 52, 71, একটা মানে বৈষম্যের চরম পর্যায়ে কিন্তু একটা দেশ বিভাগ হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ শহীদ হলো, মা বোনের সম্ভ্রম হারালো, কত যুদ্ধ শিশুরা এই দেশে বড় হলো, যে কিনা নিজের কাছে নিজে প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হয়, যার মাকে, যাকে, আমার বাবাকে। সেই মানুষগুলো কিন্তু গালি দেওয়ার কথা। এই হিপ্পিরা গালি দিত, আমি বইতে যা পড়েছিলাম, বেদিনরা গালি দিত। আমি এরকম গালির কখনো এরকম গালি শুনবো আমি কল্পনা করতে পারিনি। আপনি দেখেন, বিএনপির ভেতরে দুই গ্রুপের মধ্যে হতে পারে অর্থ নিয়ে ঝগড়া হয়েছে বা ব্যবসা নিয়ে ঝগড়া হয়েছে পুরান ঢাকায়, সেটাকে কেন্দ্র করে গালিগুলা উদ্গীরণ হলো। যেটা কে প্রথম বের করলো, বুয়েট থেকে মধ্যরাতে মিছিল বের হলো। বুয়েট বাংলাদেশের, যদিও বিশ্বে 600-700 নাম্বার সিরিয়াল, কিন্তু বাংলাদেশে বুয়েট 1 নাম্বার হিসেবেই তাদের জানা হয়। যে ছাত্ররা সারাদিন পড়ালেখা করবে, তারা এই ধরনের 1, 2, 3, 4 কিংবা টিনের চাল, গাছের ডাল, এই ধরনের বক্তৃতার স্লোগান, আমায় কোশ্চিনকালে আমি এই ধরনের স্লোগান শুনি নাই। আমার সন্তান মারা গেল, আমার ভাই মারা গেল, আমার মারলো আমার ভাই, আমরা আভ্যন্তরীণ এটা করব। হঠাৎ করে আপনি দেখেন এখানে কিন্তু একটা ব্যাপার আছে, সিরিয়াস রহস্য, সিরিয়াস ষড়যন্ত্র। যে কথাটা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বারবারই বলেন, যে দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এই যে জঘন্যতর স্লোগান, এটা নিশ্চয়ই কোনো না কোনো দল এটাকে, এবং এখানে মনে হয় পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান, এক সেম ঘটনা। তো আপনার যদি এটা এই গালিটা দেওয়ার কথা কার? আমি কাউকে গালি দিতে বলি না, কিন্তু যে কোনো কিছু সমস্যা হলে আমরা কাকে বলি? সরকারকে বলি। যে তারেক রহমান সাহেব বাংলাদেশের বাইরে, সে ওইখান থেকে কি করছে যে তাকে নিয়ে গালি দিতে হবে? কোন একটা দলের বিশেষ সমস্যার কারণে এই জিনিসগুলো কিন্তু তারা করিয়েছে। এটা কিন্তু আমরা যে জানি না, বুঝি না, তা কিন্তু না। সেটাই আমরা আপনার কাছ থেকে বুঝতে চাচ্ছি, যে আসলে কেউ তো স্বীকার করছে না। একটা ঘটনার পর আমরা বৈশ্বিকভাবে দেখি যে দায় স্বীকার করে, এখানে কেউ দায় স্বীকার করছে না। দেখেছি বাতাস কেমন হয়, কিন্তু বাতাসে জীবন ধারণ করি, এটা সবাই জানি। তো এটাও বোঝা যায় যে কার ছত্রছায়ায় এই ঘটনাগুলো ঘটতেছে, এই গালিগুলার উদ্গীরণ হলো। আপনি দেখেন, আমি একজন নারী, যে কথাটা শরীফ সাহেব বললেন, আমি এই লাইনটা শেষ করি। আমি একজন নারী, আমার তো অন্যান্য ভাইদের চেয়ে আমার কিন্তু সেন্সটা আরেকটু বেশি এই ব্যাপারে। একজন নারী কোন পর্যায়ে গেলে ফজলুর রহমানের বাসার সামনে স্লোগানটা কাগজে লিখে, আপনি দেখেছেন তার বসার স্টাইল, তার বলার স্টাইল, একজন নারী নিজেকে তুলনা করে কিভাবে এত নোংরা গালি দিতে পারে। আমি যদি বলি যে ইউ আর আনসিভিলাইজড বা তুমি অসভ্য, তার মানে কি তুমি সমস্ত সভ্যতার বাইরে? ওইখানে কিন্তু যে কোনো গালি, সেটার জন্য কি আপনাকে একদম মানে ক্রনোলজিক্যালি বলতে হবে? কিন্তু সেটি আপনার দলেরও একজন নারী নেত্রী এনসিপির একজন নেতাকে যেভাবে সম্বোধন করেছে, বা এই যে ফজলুর রহমানকে যে 3 মাসের সকল পদ থেকে সাময়িক বহিষ্কার হলো, তিনি বিভিন্ন সময় যে ধরনের মন্তব্যগুলো করেছেন, সেটাও শিষ্টাচার বর্বিত। কিন্তু আপনার কাছে একটা নির্দিষ্ট করে শুনতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বুয়েট ক্যাম্পাস বা ঢাকা মেডিকেলে এই যে স্লোগানটা যারা দিল, তাদের পেছনের যে ইন্ধনদাতা বা পৃষ্ঠপোষক আসলে কারা, সেটা আপনারা খুঁজে বের করেছেন? এটা আমরা অবশ্যই জানি, আপনিও জানেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার, আপনি জানেন না এটা তো আমি বিশ্বাস করতে পারি না। আপনিও জানেন, যে কারণে আপনি বলছেন না, আমি আমার সম্ভ্রমের কারণে আমি বলছি না, কারণ তারা কিন্তু আমাদেরও গালি দিতে। আমি আওয়ামী লীগের 15.5 বছরে কি বলেছি কি বলি নাই সবাই কিন্তু বাংলাদেশের মানুষ জানে।
সেইখানে সে আওয়ামী লীগ কিন্তু আমাকে মনিয়াপা এই জায়গাতে এরকম গালি দেয় না, যত গালি আমাকে। আমি কিন্তু এই এক বছর ওই জায়গা থেকে আমরা চাচ্ছি যে আসলে এই ধরনের গালাগালি রাজনীতি বা সংস্কৃতি যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, সেই প্রশ্নে যারা করেছে বা এই ধরনের ঘটনা ঘটেছে তাদের নাম প্রকাশ করলে তারা তো সতর্ক থাকবে পরবর্তীতে এই ধরনের আচরণ যাতে না করে। অবশ্যই মৌলবাদের মধ্যে দিয়েই বসবাস করে, এই গালি মৌলবাদ ছাড়া বাইরের কারো দ্বারা দেওয়া সম্ভব না। আমি বলি, আপনার হাসনাত কি বলছে, আপনি যে রুমিনের কথা বললেন, আপনি কি জামাতের কথা বলছেন নাকি এনসিপির কথা বলছেন? কথাই বলি নাই, আমি বলছি এটা এই গালি মৌলবাদদের সৃষ্টির গালি, এই গালি মৌলবাদের বাইরে যেতে পারে না। আর রুমিন মৌলবাদের কথা বলছেন, তাদের মুখে তো আল্লাহ রাসূলের নাম থাকবে, তাহলে গালি কেন? যারা বলতে পারে যে আমাকে ভোট না দিলে তুমি দুজকবাসী হবা, আমাকে ভোট না দিলে তুমি মুনাফেক হবা, তাদের দ্বারা অনেক কিছু সম্ভব। আমি এখানে একটা লাইন বলতে চাই, রুমিনের কথাটা বলতে চাই। রুমিন যেটা বলছে সে কিন্তু মাথা তার খারাপ হয়ে যাওয়ার জন্য বলছে। হাসনাত যেটা বলছে, সে বলছে দিল্লি পাঠায় দিবে। এই দেশটা তো কারো বাবার একক সম্পত্তি না, এই দেশের সবাই নাগরিক। একটা নাগরিককে দিল্লিতে হোক পাকিস্তানে হোক কেন আমি যাব? আমার দেশ এটা, আমার দেশে আমি থাকবো। আমি কিন্তু রুমিনের পক্ষে কথা বলছি না, পক্ষে বিপক্ষে সেটা বাস্তবতা। দিল্লি পিন্ডি কোথাও যাবে না, তিনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে থাকবেন। রুমিনের যে একটা শব্দ সেখানেও যেমন ভুল ছিল, ঠিক তেমনি আমার নাগরিকত্ব, আমার যে দেশ, আমার দেশ থেকে আপনি বের করে দিবেন, এটাও কিন্তু ঠিক